তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 4th সেমিস্টার এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের বাংলা সাবজেক্টই আছে, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে তোমাদের মডিউল 2 থেকে CC4 পেপারের মডিউল 2 থেকে দুটি মোস্ট ইম্পর্টেন্ট 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন হচ্ছে শাস্তি। শাস্তি গল্পে প্রকাশিত সমাজ বাস্তবতা নিজের ভাষায় প্রকাশ করো। শাস্তি গল্প থেকে অন্য প্রশ্ন এলেও ঘুরিয়ে ফিরিয়ে এই প্রশ্নের উত্তরটা লিখলে কিন্তু হবে। দেখো কিভাবে প্রশ্নের উত্তর গুছিয়ে লিখবে দেখে নাও। প্রথমেই আছে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা। ভালো করে দেখো এবং বোঝার চেষ্টা করো। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প রচনায় এক বিশেষ পর্বে রচিত শাস্তি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ একটি মনস্তাত্ত্বিক ও সমাজ বাস্তবতার অভিশ্রুত আশ্রিত গল্প। সমাজ বাস্তবতা আশ্রিত গল্প। 19 শতকের শেষার্ধে গ্রামীণ বাংলার প্রান্তিক ও নিম্নবিত্ত মানুষের দৈনন্দিন জীবন সংগ্রাম, চরম দারিদ্র্য, সামাজিক শোষণ এবং পুরুষতান্ত্রিক সমাজের নির্মম রূপ এই গল্পে অত্যন্ত নিপুণভাবে চিত্রিত হয়েছে। একটি পারিবারিক খুন ও তাকে কেন্দ্র করে আইনি প্রশাসনের আড়ালে লেখক তৎকালীন সমাজের এক নগ্ন ও রূঢ় বাস্তবতাকে পাঠকের সামনে তুলে ধরেছেন। শাস্তি গল্পে প্রতিফলিত সমাজ বাস্তবতার নানা দিক। এখানে প্রথমেই কি বলা হচ্ছে দেখো, তৎকালীন পল্লী সমাজের চরম দারিদ্র্য, অভাব অনটন ও শোষণের এক নগ্ন রূপ এই গল্পের ছত্রে ছত্রে বিদ্যমান। গল্পে প্রধান দুটি চরিত্র দুঃখীরাম রুই এবং ছিদাম রুই পেশায় দিনমজুর, যারা প্রতিদিন অন্যের জমিতে জন খেটে জীবিকা নির্বাহ করে। জমিদার তন্ত্রের নির্মম শোষণের শিকারে এই দরিদ্র মানুষগুলো তারা জমিদারের কাছারি ঘরে সারা দিন হাড় ভাঙা খাটুনি খেটে এবং বৃষ্টিতে ভিজেছে, কিন্তু উচিত মতো মজুরি তো পায়নি, উল্টে তাদের জুটেছে কেবল অন্যায় কটু কথা। সারাদিনের অমানসিক পরিশ্রমের পর ঘরে ফিরে ক্ষুধার্ত দুঃখীরাম ভাত চাইলে বড় বউ রাধা চরম অভাবের কথা শোনায়, কারণ ঘরে রান্নার জন্য চাল ছিল না। এই তীব্র দারিদ্র্য, সারাদিনের বঞ্চনা ও ক্ষুধার জ্বালায় মুহূর্তের ক্রোধে রাধার মর্মান্তিক মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। পুরুষতান্ত্রিক সমাজে নিষ্ঠুরতা ও নারীদের প্রতি চরম অবহেলা বিষয়টি এই গল্পে অত্যন্ত মর্মান্তিকভাবে উঠে এসেছে। সেকালের সমাজে নারীর জীবনে কোনো আত্মপরিচয় বা জীবনের কোনো সম্মান ছিল না। তাই দাদা দুদু মিয়াকে ফাঁসির হাত থেকে বাঁচাতে ছিদাম অবলীলায় নিজের নিরপরাধ স্ত্রী চন্দরার ওপর খুনের দায় চাপিয়ে দেয়। ছিদামের যুক্তি ছিল অত্যন্ত ভয়ঙ্কর। সে ভেবেছিল বউ গেলে আবার বউ পাওয়া যাবে, কিন্তু ভাই ফাঁসি গেলে আর তো ভাই পাওয়া যাবে না। এই একটি নিরাসক্ত সংলাপের মধ্যে দিয়ে তৎকালীন সমাজের নারীর পণ্যসম অবস্থান, পুরুষতন্ত্রের নির্মম স্বার্থপরতা এবং নারী জীবনের চরম অনিশ্চয়তার বাস্তবতা প্রকট হয়ে ওঠে। তারপরে বলা হচ্ছে বিচার ব্যবস্থা, পুলিশ তদন্ত এবং গ্রাম্য রাজনীতির এক প্রহসনমূলক দিককেও গল্পটিতে অত্যন্ত বাস্তবসম্মতভাবে ফুটে উঠেছে। গ্রামের মামলা মোকদ্দমার প্রধান পরামর্শদাতা দেখো রামলোচন চক্রবর্তী প্রথমে চন্দরাকে বাঁচানোর জন্য মিথ্যা গল্প তৈরি করে, কিন্তু পুলিশ আসার পর নিজের স্বার্থ, আইনি বিপদের ভয়ে সম্পূর্ণ সত্য বলে দেয়। পুলিশ দারোগার থেকে শুরু করে আদালতের ম্যাজিস্ট্রেট ও জজ সাহেব সবাই যেন এক একটি নিষ্পাণ যন্ত্রের মতো কাজ করেছে। নিম্নবিত্ত, নিরক্ষর ও অসহায় মানুষের প্রতি আইনি ব্যবস্থার কোনো সহানুভূতি বা মানবিক দৃষ্টি ছিল না। আইনি জটিলতার সত্য কিভাবে চাপা পড়ে যায় এবং নিরপরাধ মানুষ কিভাবে বলির পাঁঠা হয় তার এক নিখুঁত বাস্তব চিত্র এখানে উপস্থিত হয়েছে। এই চরম সামাজিক ও পারিবারিক বঞ্চনার বিরুদ্ধে চন্দরার নীরব অথচ তীব্র অভিমানী প্রতিবাদ সমকালীন সমাজ বাস্তবতার বুকে
এক বিরাট আঘাত। নিজের স্বামীর চরম বিশ্বাসঘাতকতায় সে এতটাই হতবাক ও আহত হয়েছিল যে মিথ্যা খুনের দায় সে স্বেচ্ছায় নিজের কাঁধে তুলে নেয়। ছিদাম পরবর্তীতে আদালতে সত্য কথা বলে স্ত্রীকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করলেও চন্দরা বারবার নিজেকেই খুনি হিসাবে দাবি করে এবং ফাঁসির পথ বেছে নেয়। মৃত্যুর আগে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে স্বামীর মুখ দর্শনে অস্বীকার করে চন্দরা যে মরণ শব্দটি উচ্চারণ করে তা আসলে এই পুরুষতান্ত্রিক সমাজ ও বিচার ব্যবস্থার প্রতি এক চরম ঘৃণা ও চাপেটাঘাত। এবার উপসংহারটা দেখে নাও, এটা আর পড়ছি না, আর এইভাবে প্রশ্নের উত্তর লিখতে হবে, ঠিক আছে। এবার দ্বিতীয় প্রশ্ন দেখো, কৌতুক রসের বাস্তব ভিত্তি এখানেই শিল্পের সীমায় রেখে তাকে সম্ভাব্য বিশ্বাসযোগ্যতা দান। লম্বকর্ণ গল্পে তারই চমৎকার প্রয়োগ ঘটেছে আলোচনা করো, বা লম্বকর্ণ গল্পের বিষয়বস্তু আলোচনা করো, এইভাবেও প্রশ্নটা আসতে পারে। এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। কিভাবে প্রশ্নের উত্তর লিখবে সেটা ভালো করে বুঝে নাও। এবং একটা বিষয় তোমাদের এখানে বলি যে তোমাদের জন্য তোমাদের সিসি 4 এবং সিসি 5 এই দুটি পেপারেরই স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস আমাদের রেডি আছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো এবং তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখো, বোঝো, এবং যদি বেটার বলে মনে হয় আমাদের স্টাডি মেটেরিয়াল তাহলেই তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করো। দেখো, প্রথমেই আছে কি ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা। বাংলা সাহিত্যের কৌতুক রস ও হাস্যরস সৃষ্টিতে রাজশেখর বসু এক অদ্বিতীয় নাম। তার রচিত লম্বকর্ণ গল্পটি বাংলা সাহিত্যের কৌতুক রসের এক অনবদ্য দৃষ্টান্তর। পরশুরামের গল্পের একটি প্রধান বৈশিষ্ট্য হল তিনি নিছক হাসানোর জন্য কোনো অসম্ভব বা অতি পাকিত ঘটনার আশ্রয় নেন না, বরং দৈনন্দিন জীবনের চেনা বাস্তবতার মধ্যে দিয়েই নিখুঁত হাস্যরস তৈরি করেন। লম্বকর্ণ গল্পেও একটি ছাগলকে কেন্দ্র করে পারিবারিক ও সামাজিক জীবনের যে চিত্র তিনি এঁকেছেন তা শিল্পের সীমায় আবদ্ধ থেকে এক চমৎকার বিশ্বাসযোগ্যতা লাভ করেছে। এবার গল্পের বিষয়বস্তু ভালো করে বোঝো। দেখো, গল্পের শুরুতেই আমরা দেখি রায় বংশলোচন ব্যানার্জি বাহাদুর নামক এক মধ্যবয়স্ক জমিদার অবৈতনিক ম্যাজিস্ট্রেটের প্রত্যাহিক জীবন। বলছে মধ্যবয়স্ক জমিদার আর হচ্ছে অবৈতনিক ম্যাজিস্ট্রেটের প্রত্যাহিক জীবন। খালের ধারে হাওয়া খেতে গিয়ে একটি বেওয়ারিশ ছাগল তার পিছু নেয় এবং তিনি বাধ্য হয়ে তাকে বাড়ি নিয়ে আসে। এদিকে বাড়িতে তার স্ত্রী মনিনী দেবীর সঙ্গে তার তখন অহিংস অসহযোগ বা বাক্যলাপ বন্ধ চলছে। দাম্পত্য জীবনের এই যে মান অভিমান, স্ত্রীর রাগে ফুঁপতে থাকা, স্বামীর বৈঠকখানায় শুয়ে থাকা, স্ত্রীর বাপের বাড়ি যাওয়ার হুমকি, এগুলো বাঙালির মধ্যবিত্ত ও উচ্চবিত্ত পরিবারের অত্যন্ত বাস্তব ও চিরচেনা চিত্র। এই নিখাদ বাস্তবতার পটভূমিতেই একটি ছাগলের আগমন কৌতুক রসের প্রথম বীজ বপন করে। কৌতুক রস আরও ঘনীভূত হয় ছাগলটির অদ্ভুত অথচ বাস্তবসম্মত আচরণের মধ্যে দিয়ে। ছাগলটি প্রথম দর্শনেই রায়বাহাদুরের থেকে আস্ত চুরুট কেড়ে খায়। পরে রাতে বৈঠকখানায় ঢুকে সে খবরের কাগজ, রায়বাহাদুরের গীতার পাতা চিবিয়ে খায় এবং সবশেষে প্রদীপের বেরির তেল খেয়ে তৃপ্ত হয়। ছাগলের স্বভাবসুলভ সর্বভোগ বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করেই লেখক এই মজাদার কাণ্ডগুলো ঘনিয়েছেন, যা অবাস্তব মনে হয় না। অন্যদিকে বংশলোচন বৈঠকখানায় সন্ধ্যায় আড্ডায় নগেন, উদয়, কেদার চাটুর্যে বাঘের লেজের মাপ বা কাল্পনিক বাঘ শিকারের যে আলোচনা চলে তা তৎকালীন বাঙালি বাবুদের নিষ্কর্মা আড্ডাবাজ চরিত্রের এক বাস্তবসম্মত ও হাস্যকর দিক তুলে ধরে। তারপর কি বলা হচ্ছে, গল্পের অন্যতম কৌতুকপূর্ণ অথচ বাস্তব অংশ হল বেলেঘাটা কেরোসিন ব্যান্ডের লাটুবাবুর দলবলের আগমন। তারা শখ করে ছাগলটিকে পুষতে নিয়ে যায়, কিন্তু পরের দিন সকালে
সর্বশান্ত হয়ে কাঁদতে কাঁদতে ফিরে আসে, কারণ রাক্ষসের ছাগলটি তাদের ঢোলের চামড়া, বেহালার তাঁত, হারমোনিয়ামের চাবি এবং পকেটের নগদ টাকা পর্যন্ত খেয়ে ফেলেছে। লাটুবাবুর দলের ন কে ল উচ্চারণ করার প্রবণতা যেমন লবিন, ঠিক আছে, লবিনকে লিওগি বা লরহরি এবং ছাগলের পাল্লায় পড়ে তাদের করুণ অবস্থা পাঠকের মনে নির্মল হাসির উদ্রেক করে। তারপরে দেখো, পাড়ায় গজিয়ে ওঠা এইসব শৌখিন ব্যান্ড দলের চরিত্র সমাজের অত্যন্ত পরিচিত একটি শ্রেণীর বাস্তব প্রতিচ্ছবি। গল্পের পরিণতিতেও লেখক মনস্তাত্ত্বিক বাস্তবতার দারুণ প্রয়োগ ঘটিয়েছেন। স্ত্রীর রাগের ভয়ে বংশলোচন যখন গোপনে ছাগলটিকে খালের ধারে ফেলে আসতে যায়, তখন এক প্রবল কালবৈশাখী ঝড়ের কবলে পড়েন এবং বাজ পড়ার আতঙ্কে জ্ঞান হারায়। কিন্তু মজার ব্যাপার হলো, সেই ছাগলটি বাড়ি ফিরে এসে তার উপস্থিতি জানান দেয় এবং বাড়ির লোক তাকে খুঁজতে গিয়ে উদ্ধার করে। মনিনী দেবী মনে করেন এই নিরীহ প্রাণীটির জন্যই তার স্বামীর প্রাণ বেঁচেছে। মুহূর্তের মধ্যে তার সব রাগ গলে জল হয়ে যায় এবং তিনি ছাগলটিকে সস্নেহে গ্রহণ করে তার শিং সোনা দিয়ে বাঁধিয়ে দেয়। বিপদের সময় মানুষের মনের এই আকস্মিক পরিবর্তন ও দাম্পত্য কলহের এমন মধুর সমাপ্তি গল্পটিকে এক চরম বিশ্বাসযোগ্যতা দান করেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। ভালো লাগার থেকে বড় কথা হচ্ছে, এই দুটো প্রশ্ন তোমাদের ভালো করে তৈরি করতে হবে পরীক্ষার জন্য।